আচ্ছা, ইস্টবেঙ্গল কি এইবারের আইএসএলে ব্যাক টু ব্যাক ৩ ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাট্রিক প্রথমবারের মতো পাবে? জানতে গেলে কালকের ম্যাচটা ৯০ মিনিট ধরে দেখতে হবে, রেজাল্টের দিকে তাকাতে হবে, তারপর কথা বলা যাবে। কিন্তু ইস্টবেঙ্গল যে পরিস্থিতিতে রয়েছে, যেইভাবে ব্যাক টু ব্যাক ম্যাচে দুটো ডমিনেটিং জয় তুলে নিয়েছে, অন্ততপক্ষে গোল স্কোরিংয়ের দিক থেকে আগের ম্যাচটাতে ড্র হয়ে যাওয়ার পরেও শেষের দিকে লাস্ট ১০-১৫ মিনিট যে ডমিনেশন ইস্টবেঙ্গল দেখিয়েছে, সেটা যদি কন্টিনিউ রাখতে পারে এবং যা ভুল ভ্রান্তি ছিল আগের ম্যাচে চেন্নাইন এফসির বিপক্ষে, সেইগুলোকে যদি কাটিয়ে উঠতে পারে, তাহলে অবশ্যই আপাতত হঠাৎ করে ধাক্কা খেয়ে যাওয়া বেঙ্গালুরু এফসিকে ডেফিনেটলি ইস্টবেঙ্গল হারাতে পারবে। কিন্তু ম্যাচটা এত ইজি হবে না, ডেফিনেটলি ইজি হবে না। তার দুটো রিজন আছে। এক, যে বেঙ্গালুরু এফসি যেহেতু তারা লাস্ট ম্যাচ হেরেছে, তারা চ্যাম্পিয়নশিপের যে ফাইটটাতে এগিয়ে যাচ্ছিল সেখান থেকে কিছুটা পিছিয়ে গেছে। সেখান থেকে তারা অবশ্যই কামব্যাক করার রাস্তা এই ম্যাচ থেকেই খুঁজে দেখার চেষ্টা করবে। আর একদিকে ইস্টবেঙ্গল সমর্থকরা জানে যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যার জায়গাটা হচ্ছে কনসিস্টেন্সি। টিমের মধ্যে যে ডেপথ রয়েছে, যে স্ট্রেংথ রয়েছে, প্লেয়ারদের যে কোয়ালিটি রয়েছে, সেটা কিন্তু কনসিস্টেন্ট ওয়েতে মাঠের মধ্যে রিফ্লেক্টেড হয় না। এটা একটা মাথা ব্যথার ব্যাপার। এবার এই ছোট টুর্নামেন্টে, এই ট্রাঙ্কেটেড সিজনে যদি তোমাকে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে মাথায় রাখা দরকার আমাদের সবার যে কনসিস্টেন্ট হতে হবে, কনসিস্টেন্সিটা কিন্তু শো করতে হবে এবং সেটা খুব স্পেসিফিক পয়েন্ট পাওয়ার জায়গা থেকে। অনেকেই কিন্তু অস্কার ব্রুজোর যে খেলার সিস্টেম, তার যে ট্যাকটিক্স বা তার যে স্ট্র্যাটেজি বা তার যে প্ল্যানিং, সেটা নিয়ে কিন্তু অনেকেই খুশি না, বা বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থক আমি যা কমেন্টস পাই তারা কিন্তু খুশি না। কিন্তু আমাদের এটা সবার মাথায় রাখা দরকার। হয়তো এখানে বারবার প্রতি ম্যাচে আমি বলতে বলতে হয়তো ক্লান্ত হয়ে যাব যে এই ছোট সিজনে ৩ পয়েন্ট কিন্তু ম্যাটার করছে। তুমি যেভাবেই খেলো না কেন, মানে আমি খুব ভালো খেললাম, অসাধারণ ফুটবল খেললাম, খেলা দেখে সবাই খুব মুগ্ধ হয়ে গেল, কিন্তু আমি ৩ পয়েন্ট পেলাম না, দিনের শেষে কিন্তু কোনো রকমভাবে ম্যাটার করবে না। ওই আদর্শের জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে লাভ নেই। কিন্তু আমি খুব খারাপ খেললাম, খুব জঘন্য ফুটবল খেললাম, বেশিরভাগ সময়ে আমি ভুল ভ্রান্তিতে ভরিয়ে দিলাম, কিন্তু দেখা গেল ম্যাচের শেষে এমন কিছু মোমেন্টসে আমি কিছু ভালো কাজ করলাম যেখানে আমি ৩ পয়েন্ট পেয়ে কিন্তু মাঠ ছাড়লাম। সেটা এই সিজনে প্রত্যেকটা টিমের জন্য কিন্তু কার্যকরী, সেটা দরকার। সেটা ইস্টবেঙ্গলের জন্যও দরকার, এটা সবার আগে বোঝা দরকার রয়েছে। কিন্তু হ্যাঁ, অস্কার ব্রুজো তার সাথে যে জিনিসটা পুরো বিপরীত দিকে যায়, সেটা কিন্তু এই কনসিস্টেন্সি ব্যাপারটা। এবার সেটা তাকেই প্রমাণ করতে হবে যে তিনি ইস্টবেঙ্গলের হয়ে কনসিস্টেন্সি শো করতে পারবেন। এই ম্যাচটার দিকে তাকানো দরকার। এই ম্যাচটাতে বেশ কিছু পয়েন্টস রয়েছে, কথা বলা দরকার। দুটো টিমের আপাতত সিচুয়েশন এবং তারা কোথায় পৌঁছে যেতে পারে, কতটা তাদের মেন্টাল সিচুয়েশনের বদল ঘটতে পারে, এই দুটো ম্যাচের রেজাল্টে অবশ্যই কথা বলা, এই ম্যাচের রেজাল্টে অবশ্যই কথা বলা দরকার রয়েছে। কিন্তু তার আগে অবশ্যই বলবো যে আজ বাংলা নতুন বছরের শুরু হলো। প্রত্যেককে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রত্যেকেই খুব ভালো থাকুন, প্রত্যেকের খুব বছরটা ভালোভাবে কাটুক, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, সমস্তভাবেই যেন তার ভালো কাটে, এইটুকু আমার তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে রইল শুভেচ্ছা। আর ফুটবলের ক্ষেত্রে অবশ্যই বলতে হয়, আমরা যেরকম রয়েছি সেরকমই হয়তো থাকবো। খুব একটা পরিবর্তন এই জায়গা থেকে আমি অন্তত পক্ষে দেখতে তো পাচ্ছি না। যদি কেউ দেখতে পাই তো ডেফিনেটলি তার মধ্যে অবশ্যই খারাপ কিছু নেই, ভালোই রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আগামীকালের ম্যাচ। আগের ম্যাচটা বেঙ্গালুরু হেরেছে, জিতলে তারাও কিন্তু ৮ ম্যাচে ১৭ পয়েন্টে থাকতো, মোহনবাগানের সাথে থাকতো, মুম্বাইয়ের থেকে ১ পয়েন্ট পিছিয়ে থাকতো, জামশেদপুরের থেকে অ্যাহেড থাকতে পারতো। সেটা হয়নি, তারা একটু ধাক্কা খেয়েছে। উল্টো দিকে ইস্টবেঙ্গল, তাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহনবাগানের সমান পয়েন্টে পৌঁছে যাওয়া, মুম্বাইয়ের থেকে ১ পয়েন্ট পেছনে থাকা এবং জামশেদপুরের আগে থাকা। এবং এই ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল ৩ পয়েন্ট তুলে নেওয়ার পর ইস্টবেঙ্গলের যে ৫টা ম্যাচ পড়ে থাকবে, সেই ৫টা ম্যাচে কিন্তু মিক্স অপোনেন্টস রয়েছে। মানে সেখানে যেমন ইন্টারকাশি বা ওড়িশার মতো অপোনেন্টকে খেলতে হবে যারা স্ট্রাগল করছে, উল্টো দিকে কিন্তু ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে পাঞ্জাব, মুম্বাই বা মোহনবাগান, যারা তুলনামূলক তাদের থেকে ভালো জায়গাতে রয়েছে, মানে ইন্টারকাশি আর ওড়িশার থেকে ভালো জায়গাতে রয়েছে। বিশেষ করে মুম্বাই এবং মোহনবাগান ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু অত্যন্ত ভাইটাল হবে। পাঞ্জাব ম্যাচকে যদি আমি 50-50ও ধরে নিই, যে সেই ম্যাচের রেজাল্ট কী হবে বলা খুব মুশকিল, কারণ পাঞ্জাবও একটা ফিরে আসার রাস্তা তৈরি করতে পারে। কিন্তু মুম্বাই মোহনবাগান ম্যাচ তো ডেফিনেটলি কঠিন হবে, ডার্বি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর মুম্বাই যে কোনো সময় যে কোনো প্রতিপক্ষের কাছেই কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জ। কিন্তু ইন্টারকাশি এবং ওড়িশা ম্যাচটা ইস্টবেঙ্গলের জেতা দরকার রয়েছে। কিন্তু আমরা সেটা নিয়ে আরও
ডিটেলসে কথা বলতে পারবো বা ইস্টবেঙ্গল সমর্থকরা অনেক বেশি করে স্বপ্ন দেখতে পারবেন, আশা করতে পারবেন, সেটা আগামীকালের ম্যাচের রেজাল্টের পর, আগামীকালের ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নেওয়ার পর। যদি বেঙ্গালুরু এফসির কথা বলি, তাহলে বেঙ্গালুরু এফসি যদি কালকের ম্যাচটা হেরে যায়, তাহলে কিন্তু ওদের এই সিজনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। কারণ 9 ম্যাচে 14 পয়েন্ট নেওয়ার পর 4 ম্যাচ থেকে কখনোই কিন্তু কামব্যাক করাটা পসিবল না, কারণ বাকিরা যারা রয়েছে তারা এতটাও কেউ বেশি পয়েন্ট লস করবে না যেখান থেকে ওরা খুব একটা কামব্যাক করতে পারবে। তো বেঙ্গালুরুর কাছেও কিন্তু এই ম্যাচটা ফিরে আসার একটা বিরাট চ্যালেঞ্জের ম্যাচ হতে পারে এবং তারা সেটাকে সেভাবেই দেখবে। টিমটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আগের ম্যাচে ওরা লিড পাওয়ার পরেও কেরালার কাছে কিন্তু হেরে গেছিলো, 2 গোল ব্যাক টু ব্যাক ওরা খায়। এবং আরও একটা ইনসিডেন্ট যেটা ঘটেছিল সেটা হচ্ছে ব্রায়ান স্যাঞ্চেজ, তাকে কিন্তু রেড কার্ড দেখানো হয়েছিল। সম্ভবত ওই ম্যাচে প্রতীক রেফারি ছিল, প্রতীক মণ্ডল রেফারি ছিল। প্রতীকের দেখানো রেড কার্ড সেটা কিন্তু বেঙ্গালুরু এফসি অ্যাপিল করেছিল, এআইএফএফ এর কাছে অ্যাপিল কমিটিতে অ্যাপিল করেছিল এবং সেটা রিভোক হয়ে গেছে। এটা আমার মনে হয় যে অনেক ইস্টবেঙ্গল সমর্থকের কাছে একটা হঠাৎ করে আসা নতুন নিউজ। এটা এর আগেও হয়েছে, মানে এই সিজনে আমরা এটা নিয়ে বোধহয় 4-5 দেখলাম। ইন্টারকাশিতে তাদের গোলকিপার, মুম্বাইয়ের ভালপুইয়া মোহনবাগান ম্যাচে খেলেছিল, রেড কার্ড দেখার পর তার রেড কার্ড রিভোক হয়েছিল। সেটা আবার কোথাও কোনো কমিউনিকেশনই হয়নি। সব থেকে আশ্চর্যের বিষয় এটা তো তাও কমিউনিকেশন হয়েছে, মানে এআইএফএফও কমিউনিকেশন করেছে এবং অবশ্যই বেঙ্গালুরু এফসি তারাও কিন্তু কমিউনিকেট করেছে যে এই প্লেয়ারটার রেড কার্ডটা রিভোক হয়ে গেছে, সে তার কার্ডটা হলুদ কার্ডে পরিবর্তন হয়েছে। তো আমার কাছে পরিষ্কার কথা, আমি আগেও বলেছি এখনও বলছি, যদি এইভাবে প্রত্যেকটা রেড কার্ড রিভোকই হয়ে যাবে, না প্রত্যেকটা মিন্স প্রায় বেশিরভাগই, মানে এখনও অবধি ধরে নাও যদি 6জনকে রেড কার্ড দেখানো হয়েছে, তাহলে বোধহয় 5 জনের রেড কার্ড রিভোক হয়ে গেছে। 1জন কি 2জন ম্যাক্সিমাম তারা হয়তো রেড কার্ড তারা পেয়েছে এবং সেটাকে সেই সাসপেনশন তাদের কন্টিনিউ হয়েছে। যদি রেড কার্ড রিভোকই হয়ে যাবে তাহলে রেড কার্ড দেওয়ার দরকার কি রয়েছে? কারণ একটা রেড কার্ড যখন একটা প্লেয়ার পাচ্ছে, সে মাইনাস হবে পরবর্তী ম্যাচে এবং সেইভাবে তার অপোনেন্টকে রিড করে তার নেক্সট ম্যাচের যে অপোনেন্ট রয়েছে তারা কিন্তু গেম প্ল্যানকে সাজায় এবং সেই গেম প্ল্যান সাজানোর পর যখন দেখা যায় হঠাৎ করে ম্যাচের আগের দিনকে 24 ঘন্টা আগে সেই সিচুয়েশনের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং জানতে পারা যাচ্ছে এই প্লেয়ারটি খেলবে, অর্থাৎ অপোনেন্টকে কিন্তু আবার নতুন করে একটা প্ল্যান ডেভেলপ করতে হয়। এই ক্ষেত্রে অস্কার ব্রুজোকে কতটা এফেক্টেড করেছে কি করেনি আমি জানি না, কারণ তিনি তার যে প্ল্যান রয়েছে সেখান থেকে খুব একটা সরে আসবেন না। সেখানে ব্রায়ান স্যাঞ্চেজ খেলুক বা না খেলুক খুব একটা তার ক্ষেত্রে কিন্তু ম্যাটার করবে না, কিন্তু এটা একটা ফ্যাক্ট যে এই জিনিসগুলো খুব একটা আমাদের ফুটবলের জন্য ভালো হচ্ছে না। এটা নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে যে 5-6টা করে প্রায় সবার ম্যাচ বাকি রয়েছে সেখানেও যদি দেখি তাহলে কিন্তু একই কথাই বলবো। একটা রেফারি যখন মাঠের মধ্যে খেলাচ্ছেন, তিনি কিছু একটা বুঝে, ভালো মন্দ হোয়াট এভার, তিনি একটা ডিসিশন নিচ্ছেন, সেই ডিসিশন চ্যালেঞ্জ হচ্ছে এবং ম্যাক্সিমাম সময়ে সেই ডিসিশনটা দেখা যাচ্ছে যে কোথাও এগেনস্টেই চলে যাচ্ছে রেফারির এবং সেখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে তোমার রেফারির মধ্যে কিন্তু ভাই কোয়ালিটি নেই। যেটা নিয়ে আমরা বারবার করে বলি যে আমাদের এখানে রেফারিদের সিরিয়াসলি মানটাকে নিয়ে যাচাই করা দরকার রয়েছে, তাদের কোয়ালিটি আরও আপগ্রেড করার দরকার রয়েছে। সেটা বোধহয় এই ধরনের রিভোকের যে ডিসিশনগুলো রয়েছে সেখানে আরও বেশি করে প্রমাণ হয়ে যায়। এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে, কি চিন্তাভাবনা রয়েছে, অবশ্যই কিন্তু শেয়ার করো। নাও কাম টু দ্য ম্যাচ থিং, যেটা আমি আগেও বলেছি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যে ইস্টবেঙ্গলের সব থেকে বড় প্লাস পয়েন্ট কিন্তু এই সিজনে সেটা হচ্ছে ফরওয়ার্ড লাইন। খুব সুন্দর একটা ইস্টবেঙ্গল ফরওয়ার্ড লাইন পেয়েছে, যেখানে ইন্ডিয়ান প্লেয়াররাও ফর্মে রয়েছে, যেখানে লাস্ট কয়েক মাস ধরে বা বেশ কয়েক ম্যাচ ধরে ফর্মে না থাকা প্লেয়ারও কিন্তু ব্যাক টু ব্যাক গোল করছে এবং একজন খুব ভালো বিদেশি স্ট্রাইকার পাওয়া গেছে, তার একজন ভালো ব্যাকআপও পাওয়া গেছে এবং তার সাথে একজন ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে। তো ফরওয়ার্ড লাইনটা ভাই ইস্টবেঙ্গলের এইবারে মানে একটা জাস্ট অন্য ভালো লেভেলেরই রয়েছে, কিন্তু সেটা যদি একজন কোচ তিনি প্রতি ম্যাচে প্রপার ওয়েতে ইউজ না করতে পারেন, তিনি যদি ইউটিলাইজ না করতে পারেন, তিনি যদি রেজাল্ট না আনতে পারেন, তিনি যদি তার প্ল্যান মাফিক সেই ফরওয়ার্ড লাইনকে খেলাতে না পারেন, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল সমর্থকরা কপালেরই দোষ দেবে, অন্য কারোর দোষ দেওয়ার জায়গা আপাতত নেই। হ্যাঁ, ইস্টবেঙ্গলের মাঝমাঠ নিয়ে একটা সমস্যা লাস্ট ম্যাচে দেখা গেছিলো, সেটা বেসিক্যালি মোহাম্মদ রশিদের একটু আনফিট থাকার কারণে, তাকে দেখে কোথাও স্ট্রাগল করছে মনে হচ্ছিল, তার যে পায়ের ব্যথা রয়েছে সেটা একটু হচ্ছে মনে হচ্ছে, কিন্তু যেহেতু মাঝখানে সময় চলে গেছে অনেকটা এবং যথেষ্ট রিকভারি সে সময় পেয়েছে, আশা করা যায় যে আগামীকালের ম্যাচে অনেক ফ্রেশ এবং অনেক বেটার আমরা একটা মিডফিল্ড দেখব। জিকসনকে ঠিক কীরকম পজিশনে খেলানো হবে, কারণ আগের ম্যাচে কিন্তু মিক্স পজিশনে জিকসন খেলছিল এবং
যেভাবে ফরমেশন সুইচ হচ্ছিল সেইভাবে মাঝমাঠকে স্ট্রংলি ধরে রাখা সেটা কিন্তু চাপ হচ্ছিল। এবার সেটা যদি বেঙ্গালুরু ম্যাচে হয়, সেটা যদি বেঙ্গালুরুর মতো খুব কম্প্যাক্ট একটা মিডফিল্ড ওরিয়েন্টেড টিমের এগেনস্টে হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু চাপ হয়ে যাবে। কারণ বেঙ্গালুরু মাঝমাঠটাকে খুব কন্ট্রোল করে ফুটবলটা খেলে, উইংয়ে খেলাটাকে ছড়ায় এবং থ্রু বল ব্রায়ান স্যাঞ্চেজ বাড়ানোর জন্যই কিন্তু আমরা তাকে রেগুলার বেসিসে এই সিজনে দেখছি। এই জায়গাতে আমার পার্সোনালি মনে হয় যে মিডফিল্ডকে আরও একটু কম্প্যাক্ট করা দরকার রয়েছে। যেহেতু কেভিন সিভিয়ে ফিরেছে, জিকসনকে রাশিদের সাথে জুড়ে দিয়ে আপফ্রন্টে আই বিলিভ কি শুধুমাত্র মিগুয়েলকে রাখা হোক এবং শুরু থেকে সেন্টার ফরওয়ার্ডে ইউসুফ এজাজারিকে খেলানো হোক। আগের ম্যাচের ক্ষেত্রে অনেকে বলেছে কেভিন সিভিএকে দেখে একটু মনে হচ্ছিল যে স্ট্রাগল করছে। দ্যাট কোয়াইট পসিবল, কারণ অনেক দিন পর, অনেকগুলো সপ্তাহের পর কিন্তু প্লেয়ারটা বল পায়ে মাঠে নেমেছে। তো রাতারাতি সেই প্লেয়ারটা মাঠে নেবে, তাও সেটা অ্যাওয়ে ম্যাচ, এরকম না যে ঘরের সাপোর্টটা রয়েছে। তো সেখানে তাকে একটু স্ট্রাগল ডেফিনেটলি আমরা করতে দেখবো, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু তাকে দেখে ভালো লেগেছে, তাকে দেখে মনেই হচ্ছে না যে সে এতদিন মাঠের বাইরে ছিল, যে খুব বিরাট কিছু স্ট্রাগল করছে, সেইভাবে বল ধরা বা ডিফেন্সের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো পার্সোনালি আমার এই ফ্যাক্টরগুলো মনে হয় যে কালকের ম্যাচের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে। অ্যান্ড ডেফিনেটলি রায়ান উইলিয়ামস যে ফর্মের মধ্যে রয়েছে, সুনীল ছেত্রীকে দেখেও ভালো লাগছে, ইয়াং প্লেয়ারদের মধ্যে শিবশক্তি দের মতো প্লেয়াররা রয়েছে বেঙ্গালুরু এফসিতে, মাঝমাঠে সুরেশের মতো প্লেয়ার রয়েছে, দু তিনজন মাত্র বিদেশি প্লেয়ার, বাট স্টিল আমার মনে হয় যে ওদের যারা ইন্ডিয়ান প্লেয়ার্সরা রয়েছে বিশেষ করে ডিফেন্সে, সেখানে নবরেম রসন রয়েছে, রাহুল রয়েছে, নিখিল পূজারি রয়েছে, তোমার চিংলেন সানা রয়েছে, লটস অফ গুড প্লেয়ার্স রয়েছে। গোলে তোমার গুরপ্রীতের মতো একজন খুবই বড় গোলকিপার রয়েছে। তো ইজি তো ডেফিনেটলি হবে না, ইস্টবেঙ্গলকে যতই আপাতত অপ্রতিরোধ লাগুক, কোথাও একটা ভালো ছন্দে দেখাক, বেঙ্গালুরু ফাইট ব্যাক করে আসার রাস্তা ডেফিনেটলি খুঁজবে। ম্যাচটা খুব এন্টারটেনিং হবে এবং আমার পার্সোনালি মনে হয় যে অস্কার ব্রুজো, তার হাতে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে কালকের ম্যাচে। স্পেশালি তিনি কিভাবে তার ফরমেশন এবং প্ল্যানকে ডেভেলপ করছেন, কিভাবে তিনি অপোনেন্টকে মিনিট টু মিনিট রিড করছেন এবং রিয়াকশন দিচ্ছেন, তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে রয়েছে। আই গেস কালকের ম্যাচে ইস্টবেঙ্গল জিতে ম্যাচ ছাড়বে, এরকমই একটা অন্ততপক্ষে আমার পার্সোনাল কোথাও ফিল হচ্ছে। বাকিটা দেখা যাক, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ কালকের ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা অ্যাডভান্টেজ পাবে গোয়া, বেঙ্গালুরু এই টিমগুলোর থেকে। অ্যান্ড আমার মনে হয় যে কালকের ম্যাচ ইস্টবেঙ্গল জিতে যাওয়ার পরেই আমরা এটা বলতে পারবো যে 4টে টিম কিন্তু এবার ফাইনালি লিগ জেতার দাবিদার হিসেবে সামনের দিকে থাকলো। মুম্বাই, মোহনবাগান, জামশেদপুর রয়েছে, তার সাথে ইস্টবেঙ্গল স্ট্রংলি অ্যাড হয়ে যাবে এবং লাস্ট যে 5টা ম্যাচ প্রত্যেকটা টিমের পড়ে থাকবে, সেখানে কিন্তু পুরোপুরি ওই সাপ লুডোর খেলা হবে। মানে 1 পয়েন্ট এদিক ওদিক তোমার কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। এবার তোমাদের যা কিছু বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে ম্যাচের পর ম্যাচ রিভিউ নিয়ে। টিল দেন অবশ্যই এনজয় করতে থাকো নিজেদের সমস্ত মুভমেন্টসগুলো। আর আজকের রাতটা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতটা, কালকের রাতটাও বোধহয় সবাই এনজয় করেছো। আমি তো ডেফিনেটলি এনজয় করেছি, আজও এনজয় করব। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে নিজেদের ওপিনিয়ন জানাতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।